বিস্ফোরক ইন্টারভিউ দেখলাম বাংলাদেশের সেনাপ্রধানের। যে কথাগুলো বর্তমান সময় তিনি বলেছেন তাতে তো সরাসরি আমার মনে হচ্ছে খেলা যে ঘুরে গেছে তা হয়তো বাংলাদেশের সেনাপ্রধান সম্পূর্ণভাবে বদলে গেছে। তা ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বছরের প্রথম দিনে যেই ধামাকা আমরা দেখেছি, যেই সফলতা দেখেছি, তা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ছোট্ট শক্তিশালী একটা দেশ, বাট কলিজা ভাই সেই লেভেলে। দেশটার নাম কি? আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ঘটনা কেমনে ঘটাইলো। গত 54 বছরের মধ্যে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে সুন্দর সময়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে, প্রত্যেকটা ডিসিশন মেকিং এ। আই নো ওয়াই আই সে দ্যাট। ডিসিশন বাস্তবায়ন করতে, ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশন। সেনাপ্রধান হিসেবে তার মেয়াদকালে নিজে রাজনীতিতে নাক গলাবেন না, রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে দেবেন না, এটা স্পষ্ট অঙ্গীকার, এমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। আমরা কি আমাদের যে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইউনূস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে একটি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? দুটি একসঙ্গে আছে, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। আজকে কিন্তু অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হলো, এবং কি শেখ হাসিনা যে কথাটি বলেছেন তার কথাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে, এবং কি সব সমীকরণ মিলিয়ে দেখা গেল কি শেখ হাসিনা যে বলেছিল নিচে পড়ে যাচ্ছে, এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমাদের দেশের ভাষায় বলতে যায় পোকলা করে দিয়েছে। এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনাপ্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন। সেটি হচ্ছে আপনার প্রতিনিয়ত নিত্য নতুন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সেনাপ্রধান, কিন্তু এখনের এই পদক্ষেপটি দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। আপনারা তো সবাই জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে, এবং এই দ্বন্দ্ব চলাকালীন সেনাপ্রধান এই পদক্ষেপটি নেয় নতুন বছরে এসে। কি হবে এখন বাংলাদেশের? অন্যদিকে ভারত যে পরিকল্পনাগুলো করেছে সেই পরিকল্পনাগুলো কতটুকু বাস্তবায়ন হবে তারা সেনাপ্রধানকে সাথে নিয়ে? আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সেনাপ্রধান কি বলতেছে, অন্যদিকে এইসব দেখে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কি পদক্ষেপ নিয়েছেন, তিনিও কিন্তু বসে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বসে নাই, সবাই এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছে, এবং ভারত বাংলাদেশকে যে চাপ দেয়, বাংলাদেশের মানুষরা বসে নাই, বাংলাদেশও কিন্তু এখন উল্টা হুমকি দিচ্ছে ভারতকে। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন এইসব বিষয় নিয়ে। আসুন আমরা আগে ভিডিওর মূল অংশ বিশেষগুলো দেখে আসি। এবং বাংলাদেশের সেনাপ্রধান কালকে যে কথাগুলো ইন্টারভিউতে বলেছেন তা ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে কার্যত চালনা করবে বলে আমার ব্যক্তিগত অভিমত। কি বলেছেন কালকে সেনাপ্রধান? কেনই বা তিনি এই কথাগুলো এই সময় বললেন, যেখানে তার সরকারের সরাসরি ভারত বিরোধী তার যে স্ট্যাম্প তা স্পষ্ট? ঠিক সেখানে দাঁড়িয়ে সেনাপ্রধান চাইছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে, যা নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত নজিরবিহীন। কি বলেছেন কালকে সেনাপ্রধান? এই ইন্টারভিউটি উনি দিয়েছেন প্রথম আলোকে, যেখানে তিনি বলেছেন, আমি চাই দিল্লি এবং ঢাকার মধ্যে যে দেওয়া নেওয়ার সম্পর্ক আছে তা ভবিষ্যতেও বজায় থাকবে। তিনি আরও আপনারা যদি ইন্টারভিউর গভীরে ঢোকেন তাহলে দেখবেন উনি অত্যন্ত কিছু ভালো ভালো কথা বলেছেন। তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি দেওয়া নেওয়ার সম্পর্ক আছে। আমরা চাই ভারত যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র, ঠিক সেরকমভাবে বাংলাদেশ এবং ভারত একে অপরের সঙ্গে একাধিক বিষয়ে নির্ভরশীল। আমরা চাই এই সম্পর্ক যেন ভবিষ্যতে বজায় থাকে। অর্থাৎ এই প্রথমবার শেখ হাসিনা পরবর্তী সময়ে সেনাপ্রধান ভারতকে নিয়ে মুখ খুললেন, যেখানে উনি চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাকি ভালো থাকবে, অথচ তার দেশের সরকার কিন্তু একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তিনি আবার সীমান্ত হত্যা নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তিনি চান প্রতিবেশী রাষ্ট্রগুলো তা যেন বিবেচনা করে এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কিছু না করে। সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না, আমরা প্রাপ্য জল পাবো,
এতে তো কোনো অসুবিধা নেই। অর্থাৎ 180 ডিগ্রি বদলে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান। যে সেনাপ্রধান বিজেপিকে কাজে লাগিয়ে দিনের পর দিন বিএসএফ এর সঙ্গে একাধিক ইস্যুতে মতানৈক্য তৈরি করেছেন, যে সেনাপ্রধান সীমান্ত হত্যা নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের বদনাম করেছেন, সেই সেনাপ্রধান এখন বলছেন আমরা ভারতের সঙ্গে একই সারিতে পা রেখে চলতে চাই। কেন উনি বললেন এই কথাগুলো? যখন আমি বিশ্লেষণ করতে আমার মাথায় যখন এসছে, আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের 2-3টে শোনাবো, আপনারা বুঝতে পারবেন এটা নিছক এক ইন্টারভিউ নয়। যখন মোহাম্মদ ইউনূস দেশে নির্বাচন কবে ঘোষণা করে দিয়েছেন, ঠিক সেই সময় নিজের মতো করে ফের একবার গুটি সাজাচ্ছেন সেনাপ্রধান। নেপথ্যে কিন্তু মাথায় রাখবেন ডোনাল্ড ট্রাম্প এবং জয়শঙ্করের সেই আন্তর্জাতিক বহু চর্চিত মিটিংও কিন্তু আছে। অর্থাৎ বাইডেনের অত্যন্ত ক্লোজ সেনাপ্রধান এখন চাইছেন ডোনাল্ড ট্রাম্পের ক্লোজ আসতে, কারণ তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলছেন। এখানেই শেষ নয়, সেনাপ্রধান আর কি বলেছে জানেন? সেনাপ্রধান বলেছেন তার মতে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কারণ বাংলাদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যান এবং ভারত থেকেও নাকি একাধিক পণ্য বাংলাদেশ কিনছে। সেক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতার উপরে বাংলাদেশের স্বার্থ কিন্তু জড়িত থাকবে। অর্থাৎ এই প্রথম সেনাপ্রধান স্বীকার করলেন কার্যত যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। যেভাবে ফেক ভারত বিরোধী ইমেজ তৈরি করে মোহাম্মদ ইউনূস সরকার চালাতে চাইছেন, তা আসলে ভবিষ্যতে কোনো দিশা দেখাতে পারবে না। এবং তিনি এটাও বলছেন ভারত এবং ঢাকা, মানে ঢাকা এবং দিল্লি একই সঙ্গে চলবে। এবার আপনারা একটু ফ্ল্যাশব্যাকে যান, এই সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি আপনারা বুঝুন। এই সেনাপ্রধানের বিরুদ্ধে কার্যত অভিযোগ সংখ্যালঘুদের উপর অত্যাচার করার। চট্টগ্রামের চাকমা যে সম্প্রদায়, তাদের উপর সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দিনের পর দিন ঝাঁপিয়ে পড়ে অত্যাচারিত করছেন। একের পর এক তথ্য, ভিডিও, ডকুমেন্টস আমার নিজের হোয়াটসঅ্যাপে আসে, যেখানে সেনাবাহিনীর সদস্যরা এই চাকমা সম্প্রদায়ের মানুষের উপর বিভিন্ন ক্ষেত্রে অত্যাচার করেন। এই সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগটা কি? যখন চট্টগ্রামে ঠিক 1 মাস আগে একটি হিন্দু জাগরণের সভা হলো, ঠিক সেখানে সেনাবাহিনীর সদস্যরা ঢুকে সিসিটিভি ভাঙলেন, হিন্দুদের ধরে ধরে অ্যারেস্ট করলেন এবং কার্যত দোকান বাজার লুটপাট করে পুরো জায়গাটা একটা ধ্বংসস্তূপে পরিণত করলেন। তখন কিন্তু ভারত এই সেনাপ্রধানের কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং সরাসরি তারা বলেছিল এইভাবে একটা দেশের সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষ, হিন্দু হোক কিংবা মুসলমান হোক, তার উপর এই রকম অ্যাকশন নিতে পারে না। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের নিউক্লিয়াসে, আলোচনার নিউক্লিয়াসে কিন্তু এই সেনাপ্রধান ছিল। আর এই সেনাপ্রধান কার ভরসায় ছিলেন? এই সেনাপ্রধান ছিলেন জো বাইডেনের ভরসায়। আরও 1 মাস আগে যান, আপনারা দেখতে পাবেন এই সেনাপ্রধান 2টো সফরে গেছিলেন 2 দেশে। একটি কানাডার একটি সফরে গেছিলেন, দ্বিতীয় তিনি সফরে গেছিলেন বাইডেনের সঙ্গে মিটিং করতে আমেরিকায়। অর্থাৎ বাইডেন ছিল এই সেনাপ্রধানের মূল চালিকা শক্তি এবং এই সরকারকে ক্ষমতায় বসানোর পিছনে বাইডেনের ষড়যন্ত্র কিন্তু প্রধান ভূমিকা পালন করেছিল বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন। আর এই বাইডেন কিন্তু এই সেনাপ্রধানের সাহায্যে বাংলাদেশের সেনাবাহিনী সমর্থিত এক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এবার বাইডেন চলে গেছে ক্ষমতা থেকে। বাইডেন মোহাম্মদ ইউনূসকে সরাসরি ফোন করে সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে কথা বলেছেন, সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ বাইডেন চলে যাওয়ার পর আমেরিকার মসনদে বসেছে ডোনাল্ড ট্রাম্প, যিনি আবার ঘোষিত হিন্দুদের পক্ষে, সংখ্যালঘুদের পক্ষে। ফলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলে এই সেনাপ্রধানের অবস্থা যে অত্যন্ত খারাপ হবে, তা সেনাপ্রধান কিন্তু রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন। তাই সুযোগ বুঝে এই ধরনের পাল্টি, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিসের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন? আপনি তো দিনের পর দিন বিজেপি বিএসএফ এর সঙ্গে মিটিংগুলোকে পেছানোর চেষ্টা করেছেন। দিনের পর দিন যখন বিএসএফ অনুপ্রবেশকারী আটকাতে কাঁটাতার বেছানোর চেষ্টা করেছে, স্মার্ট ফেন্সিং দেওয়ার চেষ্টা করেছে সীমান্তে, আপনার বিজেপির সদস্যরা বাধা দিয়েছে। তখন তো এত উদারতা আপনার মাথায় ছিল না। আপনার বিজেপি কিন্তু দিনের পর দিন বলেছে সীমান্তে ভারতকে পিঠ দেখাবে না বাংলাদেশ, অথচ আপনারা দিনের পর দিন ভারতকে উস্কানি দিয়ে গেছেন, যুদ্ধের হুমকি দিয়ে গেছেন। পাকিস্তান থেকে অস্ত্র দিনের পর দিন বাংলাদেশ নেওয়া সত্ত্বেও আপনারা প্রতিবাদ করছেন না কেন? কিসের জন্য যে 17 ফাইটার জেট আপনারা আনতে চাইছেন? যখন আপনার দেশ থেকে রকে কার্যত কাঠগড়ায় তুলে ইসকনের দালাল বলা হয় বা ভারতের দালাল বলা হয় ইসকনকে, তখন আপনারা প্রতিবাদ করেন না কেন? কিসের জন্য দুর্গাপুজোতে সংখ্যালঘুর উপর দিনের পর দিন অত্যাচারিত করা হয়েছে?
পুজো মণ্ডপে কিসের জন্য স্মোক বোম ছোড়া হলো? কেন আইন শৃঙ্খলা আপনাদের হাতে থাকা সত্ত্বেও বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত, বাংলাদেশের আইন প্রশাসন সম্পূর্ণ বিঘ্নিত, বস্ত্রশিল্পীরা রাস্তায় আন্দোলন করছে? এই প্রশ্নের উত্তরগুলো কোথায়? আজ যখন জয়শঙ্করের সাথে ডোনাল্ড ট্রাম্প মিটিং করছেন, তখন আপনি বুঝতে পারছেন আপনি বিপাকে পড়ে গেছেন, কারণ ভারতের সঙ্গে সম্পর্ক বজায় না রাখলে আপনার ক্ষতি হয়ে যাবে। তাই এখন 180 ডিগ্রি পাল্টি খাচ্ছেন। আন্তর্জাতিক স্তরে ভারত বিরোধী কথাবার্তাগুলো আজ কিন্তু ভিজা বিড়ালের মতো মিউ মিউ করতে শুরু করে দিয়েছেন। কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এরপরে আরেকটা ইন্টারভিউ দেয়। তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন শেখ হাসিনাকে যদি ভারতবর্ষ ফেরত নাও দেয় তাহলেও ভারতের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। অর্থাৎ কিছুদিন আগে মাহফুজ আলম বলেছিল শেখ হাসিনাকে ফেরত দেবে না বাংলাদেশ, এই ভারতবর্ষ, আর কালকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন শেখ হাসিনাকে ফেরত না। ক্ষমতা চোখের সামনে ঘোরাফেরা করছে। কথা ছিল যে এই সময়টাতে কোথাও না কোথাও বিএনপি মনে করেছিল যে তারা এই চেয়ারটাতে বসবে, নেতাকর্মীরা বা এমপি মন্ত্রীরা গাড়িতে ঘুরবেন, পিছনে পুলিশ, তারপর হচ্ছে সেনাবাহিনী, আরও যে গোয়েন্দা সংস্থা আছে যারা আছে তারা থাকবে, পার্লামেন্টে যাবেন, ছাত্রদলের নেতারা রাজপথে ভাষণ দেবেন, বক্তৃতা দিবেন, রাষ্ট্রের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে। তো এই দৃশ্যটাই হয়তো কয়েকদিন পরে আসতে যাচ্ছে অনেকে মনে করছিলেন, কিন্তু পেচকি লাগছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জামাত ইসলামের আলাদা আলাদা পৃথক কর্মকাণ্ডে টেনশনে আছে বিএনপি। কারণ এই নির্বাচন যত লেন্দি হবে, বিশেষজ্ঞরা বলছেন বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ ততই কমে আসবে। কারণ কি, বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশে গতকালকেও বিএনপির নেতাকর্মীরা ঘটিয়েছেন। ইভেন একজন যুবদলের নেতা সুপ্রিম কোর্টের বিচারপতি খায়রুল ইসলামের কাছে 50 লক্ষ টাকা চাঁদা চাইয়া সেই চাঁদার টাকা আনতে গিয়ে আটক হয়েছে, ছবি দিলাম। তাহলে আপনি বোঝেন যে মানে কোন পর্যায়ে ডেসপারেট লেভেলে চলে যাচ্ছে কিছু কিছু নেতাকর্মী। কিন্তু তারেক রহমানের কড়া নির্দেশ কিন্তু পাত্তা দিচ্ছে না, তো ঘটনাগুলো কিন্তু ঘটছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, সুন্দর কাজ, কিন্তু সেই কাজ নিয়ে দুই দলের মধ্যে মানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাইভে আসতেছে। কেমন লাগতেছে এগুলো দেখা? তো এইসব কর্মকাণ্ড বিএনপিও বোঝে যে সরকারে না বসলে, প্রশাসনে তারা না গেলে এই জিনিসগুলোকে কন্ট্রোলিং করা কিন্তু সহজ হবে না। সো নির্বাচন খুব ইম্পর্টেন্ট বলছে, সংস্কার এবং নির্বাচন একদিকে চলুক। কিন্তু ছাত্রদের বর্তমান অবস্থান, এই যে শহীদ মিনারে তারা যে বক্তব্য দিয়েছে, এটাকেও বিএনপি পজিটিভলি নেয় নাই। এখন বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, মানে নেতারা আছেন, এবার এমন এক বক্তব্য দিচ্ছেন যেটাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতিও শেখ হাসিনার মতন হতে পারে, ঠিক এমনই বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে হুঁশিয়ারি দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন। এইটা নিয়ে যদি কেউ খেলাধুলা করে, শেখ হাসিনার পথে যেতে হবে, এখানে অন্য কিছু করার নাই। তবে ডক্টর ইউনূস নিশ্চয়ই মানে এরকম পরিস্থিতি ফেস করবেন না, এটা আমরা আশা করি। বিএনপি চাপ প্রয়োগ করছে। গতকালকে বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের 16 শহরের বিপ্লব উদ্যানে র্যালিপূর্ব এক সমাবেশেই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। মানে এগুলা বৈষম্য বিরোধীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে কারা? বৈষম্য বিরোধীরা। আন্দোলন কি হাইজ্যাক করার মতো বিষয়? আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন? বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। মানে শহীদ মিনার থেকে আমাদের সমন্বয়করা যে বক্তব্য দিচ্ছেন, বিএনপি মনে করছে যে এত পুচকি পুচকে ছেলে, তোমরা যে কথাবার্তা বলো, তোমরা কি বাপ বড় ভাই বোঝো না? তোমরা যে বলো যে এসে 16 দিনে দেশ স্বাধীন করে ফেলছে, এটা কি সম্ভব? গত 17 বছর আমরা এই ফিল্ডটা রেডি করছি, তোমরা একটা রেডি ফিল্ডে এসে গোল করছো। সো এই আন্দোলনের কৃতিত্বে ছাত্রদল, বিএনপি, যুবদলের অনেক নেতাকর্মী এখানে মারা গেছে, আহত হয়েছে। সো এই আন্দোলনের যে ক্রেডিটটা তোমরাই যেটা সিদ্ধান্ত নিচ্ছ, হচ্ছে বৈষম্য বিরোধীরা যেটা বলছে এটাই সরকার শুনছে। হ্যাঁ, তো বাকিরা যারা আমরা কন্ট্রিবিউট করলাম জুলাই, আগস্ট বা আরও লম্বা সময়টা দেরা, তাহলে আমরা কি মানে ঘোড়ার ডিম পাইলাম? বিষয়টা এরকমই কিন্তু আসলে সামনে আসছে। তিনি বলছেন, ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে, মামলা খেয়ে, পালিয়ে, ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে, দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও রাজপথ ছেড়ে যায়নি। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের
18 কোটি মানুষের। তারপর বলছেন যে তিনি আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া, এর বাইরে এই সরকারের আর কোনো দায়িত্ব নাই। আর যে সংস্কারের গল্প করা হচ্ছে, তার মানে কি ডক্টর ইউনূস সংস্কার করছেন না? সেগুলো হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরাই যত সংস্কার প্রয়োজন তা করবে। তবে এই কথাগুলোর উপর কি মানুষের ট্রাস্ট আছে? নাই। রাজনৈতিক দলগুলো সংস্কার কতটুকু করবে নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ আছে। আবার অন্তর্বর্তী সরকারও সংস্কার করতে করতে কত বছর ক্ষমতায় থাকবে এটা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ আছে। আসলে পাল্টাপাল্টি একটা অবস্থান আমরা দেখছি। তিনি বলছেন, তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি একা আন্দোলন করেনি, দেশের সব মানুষ মিলে আন্দোলন করেছে, সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবে না। আমরা চাই আন্দোলন নিয়ে একটা বিভক্তি সৃষ্টি হোক, এটা আমরা চাই না। আমরা চাই আন্দোলন নিয়ে একটা ঐক্যের সৃষ্টি হোক আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। তো কি বলছেন আসলে, মানে এই সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের যে বক্তব্য, বিশেষ করে প্রোক্লেমেশন অফ জুলাই, এইখানের যে দুইটা জিনিস ছাত্রদের মূল দাবি, সেদিন শহীদ মিনার থেকেও বলা হয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, সংবিধান কবর। আমাদের উপদেষ্টা রিজওয়ানা বলছিলেন যে বিচার এবং সংস্কার এগুলোর পরে নির্বাচন হবে। তো এখান থেকে আসলে বিএনপির মনে ভয় লাগারও কোনো যে কারণ নাই তা না, তারাও কিন্তু ওই জায়গায় ভয় পাচ্ছে যে সরকারকে আবার জায়গা বসা যায় কিনা। এমনি একটা ডেট দিয়েছে 2025-এর ডিসেম্বর টু 26-এর জুন, আগেও 1.5 বছর। এই 1.5 বছর কি আবার 3 বছরে পরিণত হয় কিনা? অনেক বক্তব্য আছে উপদেষ্টাদের, নানান বক্তব্যগুলোতে বিএনপি হয়তো ভয়টা পাচ্ছে। তো নির্বাচন যদি দ্রুত না দেয়, বিএনপি হয়তো খুব দ্রুতই রাজপথে নামবে আর একটা সংঘর্ষের দিকে আমি মনে হয়। দৈনিক প্রথম আলো পত্রিকাকে গত 30শে ডিসেম্বর একটি বড়সড় সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি স্বইচ্ছায়, নিজে তাদেরকে ডেকে, পত্রিকার ইচ্ছায় নয়। যদি আন্তর্জাতিক মঞ্চের দিকে তাকিয়ে তিনি এই ইন্টারভিউটি দিতেন তাহলে রয়টার্সকে ডেকে নিতেন। যেমন প্রধান উপদেষ্টা জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিলে তিনি রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছিলেন একটা, সেখানে দিয়েছিলেন তিনি ওই সেবার বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেটা পরে আসছে, যেটি বাংলাদেশের। কিন্তু এবার তিনি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে যে বড় দৈনিক প্রথম আলো তাদেরকে। অর্থাৎ এবার তিনি চেয়েছেন দেশের মানুষকে তার বক্তব্য জানাতে এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাতে সেটা জানতে পারে তার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকাটিকে বেছে নিয়েছেন। বাংলাদেশের কোন পত্রিকার এই মুহূর্তে সাহস নেই সত্যি কথা নির্ভয়ে প্রকাশ করতে। সুতরাং সেনাপ্রধানের বক্তব্যের সমালোচনা শোনার আগে শোনার আশা এখন আর, মানে সেই বক্তব্যের সমালোচনা শোনার আশা আর এখন করাটা যায় না। কোনো সমালোচনা আমি দেখিও নি, কিন্তু সমালোচনার কিছুই কি নেই তার বক্তব্যে? সবচেয়ে বড় কথা তো এটাই, হঠাৎ কি এমন নতুন কিছু হলো যে তাকে ইন্টারভিউ দিতে হলো? আর এমন কি বিশেষ কথা তিনি বললেন এই ইন্টারভিউতে যেটা বলার জন্য নিয়ম ভেঙে তিনি এই কাজটা করলেন? হ্যাঁ, ইন্টারভিউটি তিনি দিয়েছেন নিয়ম ভেঙে। যে দেশে সামরিক শাসন থাকে সেখানকার সামরিক প্রধান নিজে বা তার মুখপাত্র হয়ে কেউ এমন বক্তব্য রাখেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেখানে সামরিক শাসন থাকে না সেখানে তো এমনটি হয় না, ইতিহাসে এর কোনো নজির পাওয়া যাবে না। অবশ্য বাংলাদেশে এখন কোন ধরনের শাসন চলছে সেটা বলা মুশকিল। এটা সেনা শাসন নাকি সাংবিধানিক মতের শাসন, সেটা যারা শাসক আছেন এখন বাংলাদেশে আমার মনে হয় তারা নিজেরাই জানেন না। এই অবস্থায় তার এই ইন্টারভিউ যে প্রশ্নের মুখে পড়তে পারে সেটা বুঝে তিনি প্রথমেই বলে দিয়েছেন সংবাদ মাধ্যম যদি দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ তুলে ধরেন তাহলে তো আমি আপনাদের সঙ্গে কথা বলতেই পারি। যদিও একই সঙ্গে এই কথাটিও তিনি বলতে বাধ্য হয়েছেন যে সাধারণত সশস্ত্র বাহিনীর লোকজন গণমাধ্যমে কথা বলেন না।
দুটো বিষয় তিনি প্রথমেই বলে দিলেন। এক, বাংলাদেশের গণমাধ্যম এখন দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছে। একথা শুনলে ঘোড়ায়ও হাসবে, তবু কি রকম নির্লজ্জ মিথ্যে কথাটি বলে দিলেন তিনি, সেটা একবার ভাবুন তো। বাংলাদেশের যে কোনো সংবাদপত্র খুললে সরকারের বিরুদ্ধে কথা বলা সেখানে নিষিদ্ধ হয়ে গেছে। এটা অনেকেই বলছেন যে এটা নিজেদের একটা আরোপিত এই ধরনের কথা, কিন্তু আসলে তা নয়। কতজন সাংবাদিককে সেখানে এখনো এই আমলে আটকে রাখা হয়েছে সেই খবরটা দেখলেই বোঝা যাবে, এবং কি জন্য আটকে রাখা হয়েছে সেটা জানলেই বোঝা যাবে যে বাংলাদেশে এখন দায়িত্বশীল সংবাদপত্রের কোনো যুগ বা সময় আছে কিনা। দ্বিতীয়ত, তিনি আরেকটা কথা স্বীকার করে নিলেন, সামরিক বাহিনীর লোকজন গণমাধ্যমে কথা বলেন না, তবু তিনি বলছেন নিশ্চয়ই জরুরি কোনো বিষয় আছে, তাই বলছেন। কি বিষয় আছে সে ব্যাপারে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটি আমাদের আলোচনায় কাজে লাগবে। সাক্ষাৎকারের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার জুলাই আগস্টের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা বলতে গিয়ে গণ অভ্যুত্থান শব্দটি তিনি ব্যবহার করেছেন একাধিকবার, বোধহয় 3বার না 4বার তিনি ব্যবহার করেছেন। একটি বারের জন্য বিপ্লব শব্দটি কিন্তু উচ্চারণ করেননি। এটা যে সচেতনভাবেই করেছেন সেটা বোঝা গেল যারা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছিলেন 31শে ডিসেম্বর বিকেলে, তারা একটি বার্তা পেয়ে গেছেন নিশ্চয়ই 30শে ডিসেম্বর তার এই বক্তব্যের মধ্যে। এই ঘোষণাপত্রের বিষয়ে আমি 31 তারিখে একটি প্রতিবেদন দিয়েছিলাম, 31 ডিসেম্বরে এই চ্যানেলেই দিয়েছিলাম। বলেছিলাম অন্তর্বর্তী সরকারের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে যে সেনাপ্রধানও একটি শরিক সেটা বুঝিয়ে দিলেন ওয়াকার সাহেব এই 30শে ডিসেম্বরের এই যে সেদিন হয়েছিল তার এই সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে বলা যায় সেনার এই অবস্থান বিপ্লবপন্থীদের 31 তারিখের ঘোষণা পত্র বন্ধ করার অন্যতম কারণ। তবে এই সাক্ষাৎকারের মধ্যে সংবিধান সংশোধনের বিষয়ে ওয়াকার সাহেব নিজের মত জানিয়ে দিলেন, যেটা কিন্তু সেনাপ্রধানের কাজ নয়। বুঝিয়ে দিলেন সংবিধানের পরিবর্তন চান তিনিও। এক জায়গায় বললেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। আবার তারপরেই বলছেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই, নিজের অভিজ্ঞতার আলোকে যা বুঝেছি তাই বলছি। অর্থাৎ তিনিও যে সংবিধান সংশোধনের ব্যাপারে একজন স্টেক হোল্ডার, তার দাবিটা জানিয়ে রাখলেন এখানে। মনে রাখতে হবে কথাগুলো বলছেন কোনো ব্যক্তি নয়, দেশের সেনাপ্রধান। তাহলে কি সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করতে হঠাৎই রাজনীতির ব্যাপারে নাক গলাতে শুরু করেছেন? এই সম্ভাবনা কিন্তু দেশে বিদেশে খুব ভাসছে। কারণ প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা পর্ষদের যে অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকার সমস্ত দিকে চূড়ান্ত ব্যর্থ, এবং তার ফলে সেনাপ্রধানের ক্ষমতা গ্রহণ করার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও তার বহু অসুবিধা, ব্যবহারিক অসুবিধা আছে, ক্ষমতা গ্রহণ করতে চাইলে তিনি আগেই করতে পারতেন, আসলে তার সাহস নেই, এবং বাংলাদেশের পরিস্থিতিতে সেটা করতে গেলে অন্য আর একটা ঝামেলা হয়ে যেতে পারে। 5 আগস্টে যেভাবে এক পা এগিয়েছেন ও 3 পা পিছিয়েছেন 5 আগস্টেই, তা থেকে এটা কিন্তু স্পষ্ট। দেশে স্বচ্ছ নির্বাচন হোক, এটা সেনাপ্রধান বলেছেন, তবে দ্রুত নির্বাচন চাই, এটা কিন্তু এবার বলেননি। বিএনপি দল এজন্য রাগ করতে পারে তার উপর, তবে এবার আগের বারের মতো ভুল করেননি ওয়াকার সাহেব। সেবার তিনি নিজের মতো করে একটা সময় বলে দিয়েছিলেন নির্বাচনের জন্য রয়টার্সকে। তার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা আমেরিকায় বসে ভয়েস অফ আমেরিকাকে বলে দিয়েছিলেন ভোট কবে হবে সেটা সরকার ঠিক করবে, সেনাপ্রধান নয়। এবার তাই সেনাপ্রধান বলে দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা এবার দিয়েছেন প্রধান উপদেষ্টা নিজে, সেটা সঠিক সময়।
মজার কথা হলো ইউনূস সাহেবের দেয়া সময়কে প্রধান উপদেষ্টা নিজের যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি সেটা পাল্টে দিয়েছেন। সুতরাং নির্বাচন নিয়ে কথা বলতেও কিন্তু এই সাক্ষাৎকার দেননি ওয়াকারুজ্জামান, বরং কিছুটা পরিধানযোগ্য কথা তিনি বলেছেন সেনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো প্রসঙ্গে। তিনি কি বলেছেন প্রায় 5 মাস ধরে সেনা মাঠে আছে, যদিও হুকুমটা হয়েছিল কি প্রথমে 2 মাসের জন্য, পরে আবার 2 মাসের জন্য সেটা বাড়ানো হয় 4 মাস। সেই 4 মাসটা শেষ তখন তারা 15-16 বছর ধরে হাসিনাকে গদি থেকে নামাতে পারেনি বা একটা ফেয়ার ইলেকশনে বাধ্য করাতে পারেনি, এবং দিন দিন এই রাষ্ট্র এক নায়কতন্ত্রে চলে গেছে, ফ্যাসিজমের একদম কি বলবো নোংরা স্টেজে গিয়ে পৌঁছে গেছে, এবং একটা সময় সকল দল নিরুপায় হয়ে গেছে এবং হাসিনাকে মানতে বাধ্য হয়ে গেছে যে হাসিনা ছাড়া কোনো উপায় নেই। সেই সময়টাই গুটি কয়েক ছাত্র একটা আন্দোলন তৈরি করে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী, এবং তারাই তাদের নেতৃত্বের মাধ্যমে এই সরকারের পতন ঘটায়। অনেক সমন্বয়করা এভাবে বলেছে যে ভাই আমরা যখন এই আন্দোলনটা করছি আমাদের অনেক বড় বড় দল মিসগাইড করার চেষ্টা করেছে। আমি সেই দলগুলোর নাম বলবো না, বড় দলগুলো কিরকম মিসগাইড আমাদেরকে বলছে এভাবে করো এভাবে করো এভাবে করো। যখন তারা আমাদের এভাবে ওভাবে বলতো এগুলো নিয়ে আমরা আবার আমাদের ফোরামে বসতাম সমন্বয়করা, এবং আমরা দিন শেষে দেখতাম যে এভাবে করলে আওয়ামী লীগের লাভবান হবে এবং আওয়ামী লীগ আমাদের এই চূড়ান্ত লক্ষ্যকে বিচ্যুত করে দেবে। তখন আমরা বুঝেছি যে এই বড় দলগুলো যারা আওয়ামী লীগের পতন চায় তারাও আওয়ামী লীগের দোষর হয়ে গেছে, তারা আমাদের আন্দোলনকে ধ্বংস করতে চায়। কি ডেঞ্জারাস বিষয়টি খেয়াল করেন। আমি মনে করি বড় দলগুলোর প্রধানরা সমন্বয়কদের সাথে কথা বলে সেই লোকগুলোর নাম ঠিকানা বা তাদের অবস্থান জানা উচিত, কেন তারা অন্য দলে বসে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার এই ষড়যন্ত্র করেছে, মিসগাইড করে। আসেন দ্বিতীয় বিষয়টি হলো এই ছাত্রদের 1.5 মাস আগের প্রস্তাব কোনো দল সাড়া দেয়নি। যখন ছাত্ররা বাধ্য হয়ে 31 ডিসেম্বর একটা প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণা করেছে, তখন সরকারের ভেতরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আসিফ নজরুল স্পষ্ট বলেছেন এটি করলে এটি সম্পূর্ণ বিরোধিতা তিনি করেছেন, একদম ছাত্রদের মুখের উপর তিনি বলেছেন এটা সম্পূর্ণ এটা হতে দেবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন ভাবে মিসগাইড করা হয়েছে, উপদেষ্টারা করেছে বা প্রথম আলো ডেইলি স্টার এমন ভাবে তাকে মিসগাইড করেছে, কুপরামর্শ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন তাহলে আমি আর সরকারে থাকবো না, যদি ছাত্ররা প্রোক্লামেশন ঘোষণা করে তাহলে আমি আর এই সরকারে থাকবো না, তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন ছাত্ররা আমাদের 3 সমন্বয়ক যারা এখন সরকারে আছে, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা 3 জন একযোগে পদত্যাগ পত্র সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন যে আমরা এই সরকারে থাকছি না, আমরা রাজপথে থাকবো, আপনারা সরকার চালান, কারণ আমরা সরকারের এই ব্যর্থতা দায় নেব না, কারণ আমরা এই ব্যর্থতার জন্য এত মানুষের জীবন দেয়নি, আমরা বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে, কিন্তু আমরা একদম মৃত্যুর দুয়ারে ছিলাম এবং আমাদের ডাকে এই দেশে 1.5 লক্ষ মানুষ আহত হয়েছে, 20,000-এর অধিক আহত গুরুতর আহত শুধু না পঙ্গুত্ব বরণ করেছে, 2,000-এর অধিক মৃত্যুবরণ করেছে। এখনো অজানা বহু শহীদ রয়েছেন যাদের তালিকায় হয়নি, যাদেরকে সরকার বিভিন্নভাবে গণকবরে কবর দিয়ে ফেলেছে। 3 সমন্বয়ক বললেন এই জন্য আমরা বিপ্লব করিনি যে আপনারা হানিমুন পিরিয়ড পার করবেন, এই জন্য আমরা বিপ্লব করিনি যে সরকার ব্যর্থ হবে, এই জন্য আমরা আন্দোলন করিনি এত মানুষকে জীবনের বিনিময়ে, এত মানুষের জীবনের বিনিময়ে ফ্যাসিস্টকে সরাইনি যে আমরা একটা বড় থ্রেটে থাকবো। কারণ এই যে রাষ্ট্র ব্যবস্থা বা এই কাঠামো যে কোনো সময় যে কোনো দল তার স্বার্থটাকে অবৈধ করে আমাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে দেবে। যখন 3 ছাত্র সমন্বয়ক মাহফুজ, নাহিদ এবং আসিফ একযোগে পদত্যাগ পত্রে সিগনেচার করে ইউনূস সরকারকে দিয়ে দিলেন, তখন ইউনূস সরকার বাধ্য হলেন এই প্রোক্লামেশন মেনে নিতে। তখন তিনি বললেন ওকে, তাহলে সরকার একটা প্রোক্লামেশন জারি করবে। এবং প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা একদম 11th আওয়ারে এসে কেন হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি তার প্রত্যেকটা বক্তব্যে ছাত্রদেরকে একটা বড় উচ্চতায় পৌঁছে দিয়েছেন, বড় জায়গায় রেখে তার সরকার ব্যবস্থা ঘোষণার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি কেন প্রথম আলো, ডেইলি স্টার বা তার কিছু আওয়ামী ফ্যাসিজমের তোষক উপদেষ্টাদের পরামর্শ চলবেন? এটা নিয়ে দারুণ রহস্য তৈরি হয়েছে। বিষয়টা এখন ক্লিয়ার করি। ছাত্ররা বুঝতে পারছেন, যেহেতু ছাত্ররা একটা সরকার গঠন করেছেন, রাষ্ট্রে একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল, শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, প্রত্যেকটা সিস্টেম অকেজো করে দিয়ে গেছে, এই ছাত্ররা ক্ষমতায় বসে রাষ্ট্রের যে কোনো ভাবে রাষ্ট্রটাকে একটা স্থির জায়গায় আনার জন্য ফাইট করছেন। তারা কিন্তু আমাকে সমন্বয়ক যারা বলেছেন তারা কিন্তু প্রোক্লামেশন নিয়ে চিন্তা করছিলেন, কিন্তু তারা সেই সময়টা পাচ্ছিলেন না। এত আন্দোলন হচ্ছিল, একটা পর একটা আন্দোলন হচ্ছে, এখান থেকে আনসার লীগ, ওখান থেকে গার্মেন্টস লীগ, ওখান থেকে হকার লীগ, সেখান থেকে রিক্সা লীগ, ওখান থেকে অটো রিক্সা লীগ। বাংলাদেশে প্রতিদিনই যে একটার পর একটা আন্দোলন তৈরি হচ্ছিল, ছাত্ররা এগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছিল, আর বাকি উপদেষ্টারা তারা এসি রুমে বসে চুল টানছিল। কিন্তু মূলত নেপথ্যে এই আন্দোলনগুলো বন্ধ করতে, এই লীগ বাহিনীর তাণ্ডব বন্ধ করতে আমাদের
ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়টা মোটামুটি হিমশিম খাচ্ছিল। আর অন্যদিকে বাকি যতগুলো উপদেষ্টা আছে তারা মনে হচ্ছে যে এই মানে তারা এই বিপ্লবকে ওন করছে না, বা এই বিপ্লব তাদের কিছু না, বা তারা এখন একটা রাষ্ট্রীয় ক্ষমতা চাকরির মতো বসে 9টা 5টা অফিস করে বাসা গিয়ে ঘুমাবে, এই টাইপের ছিল। একদম সমন্বয়কদের কথাগুলো বলছি। তো এই পরিস্থিতিতে ছাত্ররা যখন দেখলেন যে কি ভাই, জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করে সবকিছু করে দিলাম, এখন রাষ্ট্র পরিচালনায় ওইসব লোকদেরকে বসিয়েছে, কিন্তু ওইসব লোক আমাদের সাপোর্ট দিচ্ছে না, আমরা তাদের সাপোর্ট দিচ্ছে না। আমাদের উপদেষ্টারা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন একটা আমরা সঠিকভাবে তা পালন করছে না। পুলিশ ঠিক মতো কাজ করছে না। দেখবেন যে 5 তারিখের পর নতুন সরকার গঠনের পর পুলিশের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে, কিন্তু যাদেরকে দিচ্ছি তারা কাজ করতে পারছে। আমি ডিএমপি বা ঢাকার বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের পুলিশের সাথে কথা বলেছি, তাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। তারা কিন্তু খুবই আন্তরিক ছিলেন কাজের ব্যাপারে, কিন্তু তারা বলছেন যে আমাদের নির্দেশগুলো মাঠ লেভেলের পুলিশ ঠিক মতো বাস্তবায়ন করছে না। মানে আওয়ামী লীগ যাদেরকে রেখে গেছে তারা পুরো সরকারকে ফেল করাতে একদম আদা জল খেয়ে নেমেছে, শপথ করে নেমেছে। নাহিদ ইসলাম কি বললেন যে আমাদের অধিকাংশ আমলারাই রাষ্ট্রকে সাহায্য করছে না এবং তারা রাষ্ট্রকে ব্যর্থ করতে, সরকারকে ব্যর্থ করতে নেপথ্যে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এবং খুব দ্রুত অল্প দিনের মধ্যে। নাহিদ ইসলাম যিনি প্রধান সমন্বয়ক ছিলেন এই আন্দোলনে, তিনি স্টেট বলেছেন এবং সকল রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আমাদের উদ্দেশ্যে বলেছেন সবাইকে বলছি এই রাষ্ট্রকে রক্ষায় কাজ করেন। আর যারা ফ্যাসিজমের দোষর হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে চাচ্ছেন তাদের সকল তথ্য আমাদের কাছে চলে এসেছে, তাদের তালিকা শুদ্ধ আমাদের কাছে চলে এসেছে, তাদের বিরুদ্ধে এখন আমরা ব্যবস্থা নেব। যখন ইউনূস বললেন যে ছাত্ররা প্রোক্লামেশন জারি করলে আমি ক্ষমতা ছেড়ে দিব, আমি আর সরকারে থাকবো না, আর তখন ছাত্ররা তাদেরকে বললেন যদি এই প্রোক্লামেশন জারিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা ছাত্ররা এই সরকারে থাকবো না। 3 উপদেষ্টা একযোগে পদত্যাগ পত্র সাইন করলেন। তখন ইউনূস মানে ওভার ছাত্রদের ইলেকট্রনে ইউনূস আটকে গেলেন। ইউনূস কি করবেন? বাধ্য হয়ে বললেন ঠিক আছে এই প্রোক্লামেশন জারি করবে সরকার, এবং তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলেন। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে কয়েকদিন ধরে ঘুরতেছে, কিন্তু বলতে পারতেছি না। রাষ্ট্রের মানে হাই সিকিউরিটির ব্যাপার আছে, সিক্রেটের ব্যাপার আছে। তো এরপরে যখন গভীর রাতে বৈঠকটা হলো তখন ছাত্ররা বললো ঠিক আছে, যেহেতু সরকার আমাদের প্রোক্লামেশন জারি করছে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে সেনাবাহিনীকে নিয়ে। অন্যদিকে সেনাবাহিনী যে নিত্য নতুন মানে তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের আস্থার প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশটাকে ধরে রেখেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্যই কিন্তু আমাদের দেশটা এক প্রকার স্বাধীন হয়েছে এবং বাংলাদেশকে কেউ অ্যাটাক করতে বাঘের মতো ভয় পায়। যে বাংলাদেশ সেনাবাহিনী অনেক শক্তিশালী এবং বাংলাদেশকে অনেকে কিন্তু বর্তমানে সাপোর্টও দিচ্ছে। আপনারা সবাই জানেন চীন বলেন, পাকিস্তান বলেন, সবাই বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীকে সাপোর্ট দিচ্ছে অস্ত্র দিয়ে, অনেক কিছু দিয়ে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।